আজকে আমাদের শিডিউল হচ্ছে আমরা যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম, গাণিতিক সমস্যা এগুলো করব। গত দিন পর্যন্ত আমরা এই চ্যাপ্টার প্রথম অংশ সেটা শেষ করছি। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই ওই অংশেরই আমরা অঙ্কগুলো করব এবং আমরা নেক্সট ক্লাসে যেহেতু আমরা বলছি তিনটা ভাগ করছি, তিনটা ভাগের মধ্যে প্রথম ভাগটা শেষ হবে, হয়তো আজকে অঙ্ক করব, আগামী দিনে হয়তো আমাদের অঙ্ক করতে হবে। আর এরপরে আমরা অ্যাসিড বেস, তারপরে আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ড এগুলো নিয়ে কথা বলবো। তো ক্লাসের শুরুতেই বরাবরের মতো একটুখানি গল্প করে নেব। গল্পটা হচ্ছে এরকম, দেখো আমার জন্ম হচ্ছে 1971 সেপ্টেম্বরে। তো 1975 15 আগস্ট আমার বয়স কিন্তু 4 বছর হয়নি, 4 বছরের কম। বঙ্গবন্ধুকে তখন আমরা গ্রামে ছিলাম, আমার গ্রামের বাড়ি মাদারীপুর, আমরা গ্রামে ছিলাম। তো যেহেতু বুঝতেই পারছো তখন শুধুমাত্র টেলিভিশনও একটা ছিল, গ্রামে টেলিভিশন ছিল না, কারণ বিদ্যুৎ ছিল না। আমরা তখন হ্যারিকেন বা কুপি এগুলো জ্বালিয়ে আসলে তখন মানুষ লেখাপড়া করতো বা রাত্রে আলো দেখতো। আর ছিল রেডিও, তারা রেডিওতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটছে এবং যারা করছে তারা আসলে ডিক্লেয়ার করছে যে আমরা করছি, হত্যাকাণ্ড ঘটাইছি। তো আমার বাবা তখন ঢাকায় চাকরি করত, সরকারি চাকরি করত, এবং মাঝে মাঝে গ্রামে যেত। তো গ্রামে যে আমার মার কাছে এই ঘটনাটা প্রায় যা শুনতো সেটা মাঝে মাঝে যেত আর মাকে বলতো। তো মা আবার এই কথাগুলোই আমরা যখন আমাদের ঘুম পাড়াইতো, আমরা যেহেতু তখন আমার বয়স 4 বছর, আমরা 3 ভাই বোন ছিলাম পিঠাপিঠি। তো 3 ভাই বোনকে যখন সে ঘুম পাড়াইতো তখন এই বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের গল্পগুলো বলতো। বলার সময় আমরা টের পেতাম, আমরা বিশেষ করে রাত্রেবেলা আমার মার চোখ ভিজে যেত। তো সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জন্ম, যে ছোট মানুষ তেমন বুঝতাম না, কিন্তু এখন মনে পড়ে প্রশ্ন। এই যখন শেখ রাসেলের কথা বলতো, ওর বয়স তখন মা বলতো 6 বছর, মার ভাষ্য অনুযায়ী। তো মনে করতো এত ছোট্ট একটা মানুষকে কিভাবে মারে, ওর কি দোষ ছিল। তো 1975 15 আগস্টের পরে লম্বা সময়, মাঝখানে 1996 থেকে 2001 পর্যন্ত, এই 5 বছর বাদ দিয়ে 2006 পর্যন্ত, এই লম্বা সময় আমরা কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে তেমন কিছুই জানিনি, ওকে জানতে দেওয়া হয়নি। এবং একটা প্রজন্ম পুরোপুরি মিথ্যা, বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা এবং আজগুবি সব তথ্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। যে কারণে এই কথাগুলো বলা, আসলে গত পরশুদিন 15 আগস্ট গেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুনিরা হত্যা করছে এবং হত্যা করে তারা যথেষ্ট উল্লাস করছে। তো এই লম্বা সময় ধরে আমাদের কিন্তু জানতে দেন। এখন দেখো তোমরা, বিশেষ করে তোমরা কিন্তু লাকি, কারণ তোমাদের এখন তোমরা সঠিক তথ্যগুলো পাচ্ছ, সঠিক ইনফরমেশনগুলো পাচ্ছ। তো এই 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, আমি যদি একটুখানি তোমাদের সঙ্গে আমি 5-7 মিনিট এই ব্যাপারে একটু কথা বলবো, তারপর আমরা আসলে লেখাপড়ায় ফিরে যাব। দেখো তোমরা যারা 32 নম্বরে গেছো, ধানমন্ডি 32 নম্বরে, দেখবে এখন সুন্দর রাস্তা, সুন্দর সবকিছু। আমি ঢাকা পুরোপুরি একেবারে ব্যাগান ব্যাগে চলে আসি 1983-তে। তো 88 থেকে আমি আসলে ধানমন্ডি 32 নম্বর কেন্দ্রিকে আমাদের বাসা ছিল, ঠিক উল্টা দিকে টুকরাবাদ, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, ওই অঞ্চলে।
তো সেখান থেকে আমরা যখন ওই যেতাম তখন কিন্তু দেখতাম যে ওই এখন যে পান্থপথ যেটা দেখো ওটা আসলে তোমার রাস্তা ছিল না, ওটা ছিল একটা ডোবার মতো, একটা নালার মতো। ওই নালার উপর একটা ব্রিজ ছিল, কলাবাগান থেকে শুক্রাবাদের একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। তো ওই উপরে বসে বসে আমরা মাঝে মাঝে বসতাম, বাতাস খেতাম। তো দেখো বঙ্গবন্ধু যে বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, একটা একজন প্রধানমন্ত্রী এত সাধারণ একটা বাড়িতে থাকতো, চিন্তা করা যায় যে বাংলাদেশের মানুষকে কতটা বিশ্বাস করতো, কতটা ভালোবাসতো, এবং কতটা ভালো না বাসলে এরকম একটা নিরাপত্তাহীন একটা বাড়িতে সে অবস্থান করত। এবং তার কিন্তু থাকার জন্য গণভবন ছিল, বঙ্গভবন ছিল, এই সমস্ত থাকতে পারতো, এখানে ওয়েল সিকিউরড। কিন্তু সেখানে না থেকে ধানমন্ডি 32 নাম একটা সাধারণ একটা বাড়িতে, তোমরা যারা গেছো তোমরা হয়তো দেখে থাকবা। তো কতটা বাংলাদেশের মানুষকে ভালোবাসতো খেয়াল করো। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কি কারণে, যদি সেই এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট যদি আমরা পরে বলি। দেখো একজন মানুষ 1920 সনে যার জন্ম, 1975-এ তার মৃত্যু, এই মাত্র 55 বছরের জীবনে 13 বছরের অধিককাল কিন্তু উনি জেল খাটছে। জেল খাটছে কেন? বাংলাদেশের সাধারণ মানুষের ভালো করার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের স্বাধিকার অর্জনের জন্য বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করছে। তার ফলশ্রুতিতে 13 বছরের কারাবাস। উনি যদি একটা জিনিস উনি যদি পাকিস্তান সরকারের সঙ্গে আতাত করত, তার 100 কোটি টাকার মালিক হতে পারত। তার কি দরকার ছিল বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করা, পূর্ব বাংলা মানুষের আন্দোলন করা? উনি আরামসে জীবনযাপন করত, কোটি কোটি টাকা মালিক হতে পারত। এই একজন মানুষ যিনি মন্ত্রিত্ব ছেড়ে একটা দলের হাল ধরছে। আজকালকার দিনে আমরা দেখি মন্ত্রিত্ব হওয়ার জন্য কত মানুষ লাইন ধরে, পাগল হয়ে যায়, কিন্তু এই একজন মানুষ মিনিস্ট্রি ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে একটা দলের হাল ধরছে। তো যে লোকটা পাকিস্তান সরকারের সঙ্গে আতাত না করে সে বাংলাদেশের মানুষের জন্য সে বারবার জেল খাটছে, যার ফলাফল হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার কিন্তু বিভিন্ন সময় আর্থিক কষ্টে তারা ভুগছে। তারপরে কিন্তু সে বাংলাদেশের মানুষের স্বাধিকার অর্জনের জন্য সে হাল ছেড়ে দেয়নি, পথ ছেড়ে দেয়, আন্দোলন করে গেছে, এবং ফলাফল হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে মাত্র 3 বছর। 1972-এ 10ই জানুয়ারি যিনি বাংলাদেশে পদার্পণ করেন। তারপর দেখো একটা দেশ চারিদিকে বিধ্বস্ত, কোনো রাস্তাঘাট নাই, ব্রিজ কালভার সব ভেঙে একাকার, টাকা পয়সা সব নিয়ে গেছে। সেই দেশে এসে তিনি প্রথমে মনোযোগ দিলেন বাংলাদেশকে কিভাবে একটা শক্তিশালী অর্থনীতির উপর দাঁড় করানো যায়, চেষ্টা করলেন। তারপর বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিভিন্ন রকমের কূটকৌশল, এবং যার ফলাফল হচ্ছে 1975-এর 15ই আগস্ট। এবার আসো 75 আগস্ট যদি না হতো, 1975 15 আগস্ট যদি না হতো, আজকে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে কিন্তু অনেক অনেক গুণ বেশি উন্নত বাংলাদেশ। আমাদের দেশ আজকে মালয়েশিয়া অর্থনৈতিক ছাড়িয়ে, সিঙ্গাপুরের অর্থনৈতিক ছাড়িয়ে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতাম। সেটা হতে দেয়নি আন্তর্জাতিক চক্রান্ত এবং তার এদেশে দোসররা। ফলাফল হচ্ছে শুধুমাত্র আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আর শেখ রেহানা বাদে পরিবারের সবাইকে, খেয়াল করো যে কথা আমি শুরুতে বলছিলাম, শেখ রাসেল আর সুকান্ত বয়স কত ছিল? আমার চেয়ে 2 বছরের বড়। কি দোষ ছিল তাদের? একটা শিশু বাচ্চা, যেটা আমি যদি বলি যে কেবল
মায়ের দুধ খাওয়া ছাড়ছে, 6 বছর অনেকে মায়ের দুধও খায়। সেই অবস্থায় একটা বাচ্চাকে যদি এভাবে খুন করে, পৃথিবীর কোন দেশের আইনে আছে এরকম একটা বাচ্চাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়? শুধু বলছিল আমি মায়ের কাছে যাব। কত বড় নৃশংস! আমি যদি সোজা বাংলা বলি, কত বড় জানোয়ার এরা। তো যারা খুনি তাদের অনেকেরই বিচার হচ্ছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তাদের বিচারটা কিন্তু সাধারণ আদালতে করছেন, যেন আন্তর্জাতিক মহল যেন এখানে কোনো প্রশ্ন না তুলতে পারে। লম্বা সময় ধরে কিন্তু সেই বিচার কাজ উনি সম্পন্ন করছে। যারা পরবর্তীতে বেনিফিশিয়ারি 75-এর 15ই আগস্ট, তারা কিন্তু এটা ঠেকানোর জন্য অনেক কিছু করছে। ইন্ডিমেন্ট দিচ্ছে, তাদের বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি দিছে। এগুলো কিন্তু আমরা সবাই জানি। যাক, বিচার হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী এখন আমাদের দেশটাকে একটা অন্য তারই সন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে এবং অনবরত চেষ্টা করে যাচ্ছেন। তো দেখো, কিছু সমালোচনা যারা খুন করছে, তারা কিছু সমালোচনা এই 75-এর 15ই আগস্ট থেকে 2006 পর্যন্ত, আগেই বলছে মাঝখানে 96 থেকে 2001, এইটুকু সময় বাদ দিয়ে লম্বা কিছু কিছু বিরূপ প্রচারণা চালাচ্ছে, বলে যে আমরা এই কারণে শেখ মুজিবকে খুন করছে। কি কি কারণ? এক নম্বর কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে যে প্রচারণাগুলো ছিল, আমি যদি একটা একটা করে বলি। শেখ কামাল সম্পর্কে প্রচারণা ছিল যে উনি ব্যাংক লুট করছে, উনি বিভিন্ন জনের বউ অপহরণ করছে। যদি আমি সেই কথাগুলোই আমি বলি, যে একজন রাষ্ট্রপ্রধানের ছেলে সে ব্যাংক লুট করতে যাবে কিসের জন্য? টাকা তো তার কাছে এমনি আসবে। 2 নম্বর হচ্ছে, এই একজন মানুষ যিনি ছিল ক্রীড়ামোদী, সারাক্ষণ খেলা নিয়ে ব্যস্ত থাকতো। আবাহনী ক্লাব, আবাহনী মাঠ তারই অবদান। উনি বাস্কেটবল খেলতো, উনি টেবিল টেনিস খেলতো। যে লোক এত কালচার, উনি রবীন্দ্রসঙ্গীত ভক্ত ছিল, কালচার, সে কখনোই বিরূপ পথে যাবে না। 2 নম্বর হচ্ছে নারী অপহরণ। সিম্পল, একজন ক্ষমতাবান লোকের ছেলে চাইলে তো শত শত সুন্দরী মেয়ে তার পেছনে লাইন দিবে। তার কিসের জন্য অন্য কিডন্যাপ করতে হবে? এই সমস্ত মিথ্যা প্রচারণা তারা চালাইছে। সুতরাং আমরা বুঝতেই পারি যে আসলে যত রকমের বিরূপ প্রচারণা। এবং আরেকটা কথা বলছে যে আওয়ামী লীগ ধর্মহীন দেশ, ধর্মহীন একটা দল, এরা কোনো ধর্ম না। অথচ আমি যদি একটুখানি তোমাদের একটা উদাহরণ দিই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার যদি তোমরা জীবন আচরণটা একটুখানি খেয়াল করো, উনি তো এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান। উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি ফজরের নামাজের পরে ওজিফা পড়েন, তারপরে উনি দিনের কাজ শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা সবগুলো রাখেন। তাহলে যে লোক ইসলামের প্রত্যেকটা মৌলিক জিনিস যিনি মেনে চলেন, তার দল কিভাবে ধর্মহীন হয়? বরং আমরা বলতে পারি এই লোকের হাতে প্রত্যেকটা ধর্ম নিরাপদ। উনি যেমন ইসলাম ধর্মের প্রত্যেকটা মৌলিক জিনিস মেনে চলেন, উনি প্রত্যেকটা ধর্মকে কিন্তু সমানভাবে শ্রদ্ধা করেন। যারা তার দল করেন, আমি বিশ্বাস করি তারা প্রকৃতপক্ষেই তারা ধর্মভীরু, ধর্মান্ধ নয়, ধর্মভীরু। এবং এই একটা লোকের হাতেই দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ, দেশের ধর্ম নিরাপদ। প্রত্যেকটা ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ধর্মের কথাই তোমরা বলো। সুতরাং আমরা যারা বলি যে ইসলাম গেল, ইসলাম গেল,
ইসলাম কোথায় গেল? ইসলাম বরং একটা দেশে যখন রাষ্ট্র ধর্ম করে ফেলে, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, যে রাষ্ট্র ধর্ম যখন করে ফেলে তখনই বুঝে ওই সমস্ত লোকের মধ্যে লোকের কোনো একটা উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, ভিন্ন উদ্দেশ্য আছে। তারা ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে মানুষের মনের মধ্যে যেটা উইক পয়েন্ট সেটাকে আঘাত করে তারা কিছু হাসিল করতে চায়। তারা দেশের জন্য না, দেশের মানুষের জন্য না, নিজের জন্য কিছু হাসিল করতে চায়। বঙ্গবন্ধু এই ধর্ম নিরপেক্ষতা কারণেও অনেকে বলে যে তার এই হত্যাকাণ্ডের পেছনে এই একটা কারণ, কিন্তু আসলে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য, একটা দেশকে কলাপস করার জন্য, যেটা পাকিস্তান সরকার পারেনি, ভুট্টো পারেনি, বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে। আমরা কি করলাম? মাত্র 3 বছরের মধ্যে দেশে আসা তাকে আমরা কতটা খারাপ যে আমরা 3 বছর একটা আমাদের এরকম প্রাণপ্রিয় একজন মানুষকে আমরা বুলেটে ঝাঁঝরা করে দিলাম। এটা কোন সভ্য জাতিতে এরকম দেখা যায় না। আসলে এটা আমি সবাইকে দোষ দেব না, এটা এই যে কিছু কিছু ক্ষমতালোভী, ক্ষমতা পিপাস বা আন্তর্জাতিক যে চক্রের ক্রিয়ানক লোকগুলোর কারণেই আসলে আমরা সারা বাংলাদেশের মানুষ এই দোষকে আমি দিব না। এই কয়েকজন মানুষ এবং তাদের কিছু এজেন্ট, এদের আমি দোষ দিব। তো আমরা যেন আর কোনো কথায়, মিথ্যা কথায় আমরা যেন বিভ্রান্ত না হই। আমরা দেশকে যেন ভালোবাসি এবং বর্তমান প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বে আমরা তাকে সমর্থন দিয়ে যাব এবং তার প্রত্যেকটা কর্মে আমরা দ্বিধাহীনভাবে সমর্থন দিয়ে যাব এবং আশা করি 2041 সালের আগেই আমাদের দেশটা একটা শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে, দেশটা এগিয়ে যাবে, দেশের মানুষ এগিয়ে যাবে। তোমরা দেখো যে আমাদের দেশে কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমরা কিন্তু আগে গেছি। পৃথিবীর বিভিন্ন দেশ এখন আমাদের নিয়ে প্রাউড ফিল করে। পাকিস্তান, ইন্ডিয়া দেখো, তোমরা ওদের নিউজ চ্যানেলগুলো, টকশোগুলি দেখো, আমাদের দেশে কিন্তু সেই স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, প্রায় প্রত্যেকটা অর্থনীতি কি মজবুত অবস্থানে আছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা মজবুত অবস্থানে। অনেকের চেয়ে আমরা এই উপমহাদেশে অনেকের চেয়ে আমরা উপরে আছি। আমাদের গড় আয়ু কিন্তু এখন 72 বছর। এই সাবকন্টিনেন্টে এখন শ্রীলঙ্কা বাদে আর মালদ্বীপ বাদে আমাদের ধারে কাছে কেউ নেই। তারপরে তারপরে এই যে শিশু মৃত্যু, মাতৃস্বাস্থ্য আমরা এগিয়ে আছি, স্যানিটেশনে আমরা এগিয়ে আছি, খাদ্যে আমরা এগিয়ে আছি, প্রত্যেকটা সেক্টর আমাদের দেখো মাথা পিছু হয় এখন অনেক বেশি, 2000-এর উপরে। তার মানে আমরা কিন্তু একটা স্থিতিশীল সরকার থাকলে দেশ যে কোথায় যায় তার প্রমাণ কিন্তু এখন। আমি যেটা শুরুতেই বলছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করার ফলাফলটা কি হয়েছে, আমি কিন্তু বলছি বঙ্গবন্ধুকে হত্যা করা যদি জীবিত থাকতো তাহলে দেশটা কোথায় যেত। আমি বলছি মালয়েশিয়া, সিঙ্গাপুর। তার মানে একটা দেশ, একটা মানুষ যদি তার দেশপ্রেম থাকে, সঠিক নির্দেশনা থাকে, দেশটা কিন্তু অনেক এগিয়ে যাবে। যার প্রমাণ আমার বর্তমান প্রধানমন্ত্রী, আমার জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা। যদি বঙ্গবন্ধু যে দেশের মানুষের জন্য বারবার জেল খাটছে, বারবার অত্যাচারে নিপীড়িত হয়েছে, সেই লোক দেশের মানুষকে কতটা ভালোবাসে এবং সেই ভালোবাসা যদি আমরা তাকে যদি হত্যা না করতাম তাহলে তার সুষ্ঠু পরিকল্পনার দেশ আজকে, আমাদের এই দেশ আজকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতো। আমরা আসলে হতভাগা জাতি, আমরা নিজ হাতে আমাদের এরকম একজন মানুষকে আমরা হত্যা করেছি। এই জন্য আমরা আসলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। যাই হোক, আল্লাহর কাছে অশেষ কৃপা যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং তার হাতে, তার সুযোগ্য কন্যার হাতে আমাদের দেশটা এখন পরিচালিত হচ্ছে। আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের দেশটাকে বিশাল একটা উচ্চতায় নিয়ে যাবেন। তো এই কারণে আমি আসলে এতক্ষণ এই কথাগুলো বললাম যে প্রতি বছরই 15ই আগস্ট আসে, ভবিষ্যতেও আসবে, কিন্তু আমাদের এই ক্ষত কিন্তু কোনোদিন শুকাবে না।
শুকানোর মতো না। সাধারণ কথা, একটা মানুষ এত মানুষের এত কিছু করছে, এত আন্দোলন সংগ্রাম, সাধারণ মানুষের জন্য সে জীবন দিতে পর্যন্ত দ্বিধা করেনি, জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল। কেউ পারেনি। আমার স্বাধীন বাংলাদেশে আসা 3 বছরের মধ্যে আমরা তাকে কি করলাম? আসলে আমরা অত্যন্ত হতভাগা একটা জাতি। যা হোক, আশা করি তোমরা বঙ্গবন্ধুর সেই আদর্শে করা দেশটাকে, বর্তমান প্রধানমন্ত্রীকে তোমরা সমর্থন দিয়ে যাবা এবং তাকে ভালোবাসবা, অকুণ্ঠ চিত্তে তাকে সমর্থন দিবা, যাতে আমরা দেশটাকে অনেক দূর নিয়ে যাই। তবে একটা কথা কিন্তু আমি সাবধান করি, যদি এর ব্যত্যয় কিছু হয়, বঙ্গবন্ধুর তনয়া বাদে ব্যত্যয় কিছু হয়, তাহলে দেশটাকে তো আবার পিছিয়ে যাবে। শুধু পিছিয়ে যাবে না, কয়েকশো বছর পিছিয়ে যাবে। আমরা এগুলো আর হতে দিব না, হতে দিতে পারি না। আসো এবার আমরা লেখাপড়ায় যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা বলছি গাণিতিক সমস্যা। এই অংশে অনেক অঙ্ক, প্রায় 60, 70, 80টা অঙ্ক আমরা করতে পারি, কিন্তু সব তো আর সম্ভব নেই, কারণ আমরা বাছাই করে প্রত্যেকটা অংশ থেকে 1-2টা করে অঙ্ক আমরা করব। আমরা প্রথমে বয়লের সূত্র, তারপর চার্লসের সূত্র, তারপরে সমন্বয় সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, এই সমস্ত অঙ্কগুলো আমরা আজকে একটা একটা করে করার চেষ্টা করব। তো দেখো, আমি শুরুতেই আমরা এখানে যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো আমি একটু লিখে দিই, তারপরে আমরা অঙ্কে যাব। তো আমরা এই অংশের সূত্র সমূহ, দেখো, P1 V1 equal to P2 V2, V1 by T1 equal to V2 by T2, তারপরে P1 by T1 equal to P2 by T2, তারপরে আসো P1 V1 by T1 equal to P2 V2 by T2, তারপরে আসো PV equal to nRT, তারপরে PV equal to W by M RT, তারপরে D1 T1 by P1, D2 T2 by T2, তারপরে আসো small d equal to PM by RT, তারপরে RMS বেগ C equal to root 3 RT by M, তারপরে আসো গ্রাহামের ব্যাপন সূত্র R1 by R2 equal to T2 by T1 equal root over M2 by M1, তারপরে আসো ডাল্টনের আংশিক চাপ সূত্র P1 V1 equal to F1 V, P2 V2 equal to F2 V, মোট চাপ P equal to F1 যোগ F2, তারপরে গতির শক্তি হচ্ছে 3/2 nRT, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে P plus n square A by V square V minus Bn equal to nRT। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো
দেখো এখানে আমরা মোটামুটি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের চাপের সূত্র, সমন্বয় সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ সেটারই রূপান্তর, তারপর D1T1/P1, D2T2/P2, স্মল ডি অর্থাৎ ঘনত্ব, PM/RT, RMS বেগ, গ্রামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্যাসের গতির শক্তি আর বাস্তব গ্যাসের সমীকরণ। তো আপাতত এই কটা সমীকরণে আমরা ব্যবহার করলাম। তো এই যে এখানে কোনটাকে কি বলে আমি কিন্তু সব জানি। পি দিয়ে কি বলি, পি দিয়ে চাপ, ভি দিয়ে আয়তন, তারপরে টি দিয়ে টেম্পারেচার। এবং টেম্পারেচার কিন্তু আমি আগেই বলছি যে টেম্পারেচার আমার সেলসিয়াস স্কেলে দেওয়া থাকলে অবশ্যই এটা আমি কেলভিন স্কেলে কনভার্ট করে নেব, কেলভিন স্কেলে। সুতরাং আমার কিন্তু টেম্পারেচার আমরা কেলভিন স্কেলে কনভার্ট করব। ডি হচ্ছে ডেনসিটি, ডাব্লিউ হচ্ছে ভর, এম হচ্ছে আণবিক ভর, এন হচ্ছে মোল সংখ্যা, আর সি হচ্ছে তোমরা জানো যেটা ডি হচ্ছে ঘনত্ব, আর সি হচ্ছে আরএমএস বেগ, আর হচ্ছে স্মল আর হচ্ছে ব্যাপনের হার, টি হচ্ছে সময়, আর এম হচ্ছে আণবিক ভর। তো এইগুলোর পরিচিতি কিন্তু আমরা জানি। আরেকটা জিনিস তোমাদের একটুখানি মনে করিয়ে দিব যে মোলার গ্যাস ধ্রুবক আমরা কিন্তু তিনটা এককে জানি। একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। এবং একটুখানি যদি তোমাদের মনে করিয়ে দিই যে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর এসআই স্কেলে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর সিজিএস স্কেলে 8.314 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। এই তিনটা মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদের আগেও বলছি এগুলো একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো আসো আমরা এইবার অঙ্ক করি। তো প্রথমেই আসো আমরা যদি বয়েলের সূত্রের একটা অঙ্ক করি। 298 কেলভিন তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে 0.9 লিটার আয়তনের পাত্রে 0.9 লিটার আয়তনে পাত্রে রাখলে তা 35.5 কিলো প্যাসকেল চাপ প্রদর্শন করে। চাপ প্রদর্শন করে। গ্যাসটিকে 0.65 লিটার আয়তনের পাত্রে রাখলে 65 লিটার আয়তনের পাত্রে রাখলে গ্যাসটির চাপ রাখলে না, আসলে শব্দটা পারফেক্ট হবে স্থানান্তর করলে গ্যাসটির চাপ কত হবে। গ্যাসটির চাপ কত হবে খেয়াল করো। এখানে আমার কি কি মান দাও। আমার কিন্তু অঙ্কগুলো, এই অংশের অঙ্কগুলো কিন্তু আসলে কঠিন না। জাস্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে কোনটা কি কি মান দেওয়া আছে এবং সেই মান অনুযায়ী সূত্রে ফেলে দিবা, অঙ্কটা হয়ে যাবে। এখানে খেয়াল করো আমার আয়তন দেওয়া আছে, এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার ভি, যেহেতু তাপমাত্রা আমার এখানে স্থির, তার মানে এটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে P1,
তাহলে আমি এইটা এত লিটার আয়তন পাত্রে আমি ট্রান্সফার করছি, তার মানে এটা যেমন হচ্ছে V2, আমার P2 বের করতে হবে। খেয়াল করো, তাহলে আমি কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম যে আমার কী কে দেওয়া আছে। আমার কিন্তু পরীক্ষায় আসলে আমার কিন্তু এভাবে লিখে নিতে হবে যে দেওয়া আছে। আমি কিন্তু একটা অঙ্ক কীভাবে লিখতে সেটা দেখাবো, বাকিগুলো আমি আসলে মুখে মুখে দেওয়া আছে। প্রাথমিক আয়তন সমান সমান 0.9 লিটার। প্রাথমিক আমার চাপ 35.5 কিলো প্যাসকেল। পরিবর্তিত আমার আয়তন দেওয়া আছে সমান সমান 0.65 লিটার। তাহলে পরিবর্তিত চাপ কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমি সরি এখানে একটা জিনিস কিন্তু আমাকে লিখে নিতে হবে। আয়তনকে আমরা কি বলছি? V1 বলছি, এটাকে আমি P1 বলছি। তাহলে এখানে আমার V2, এখানে আমার P2 বের করতে হবে। এইরকম কিন্তু আমরা V1 P1 আমরা লিখে নিব। তো এবার আসো আমরা এখানে কোন সূত্রে ফেলবো। দেখো P1 V1 P2 V2, তার মানে এই সূত্রটা। তারপর আমরা লিখবো যে জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে আমার যেহেতু বের করতে হবে P2, তাহলে P2 সমান সমান P1 V1 বাই V2। তাহলে P1 হচ্ছে 35.5 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 0.65 ইকুয়াল টু, মানটা আসে এরকম একটা মান আসার কথা 45.194 কিলো প্যাসকেল। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের দুইটা কোয়েশ্চেন আসতে পারে। দুইটা কোয়েশ্চেন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে লিটার, এখানে আপনি কিলো প্যাসকেল রাখছেন, একটা আপনি অ্যাটমসফিয়ারে কনভার্ট করলেন না কেন? আমি কিন্তু বলছি যে বাকি ইউনিফাইড, আমরা ক্লাসের আগের ক্লাসগুলোতে বলছি যে ইউনিফাইড আমার এককে নিয়ে আসতে হবে। তো এখানে আমার কিলো প্যাসকেল, কারণ এখানে কিলো প্যাসকেল রাখলে কিন্তু আমার দোষের কিছু নাই, কারণ কিলো প্যাসকেল কাটা যাবে। তুমি যদি চাও যে স্যার আমি এটা কিলো প্যাসকেল রাখবো, আমি এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেব, মোস্ট ওয়েলকাম, করে নিতে পারো। কিন্তু এখানে কিলো প্যাসকেল রাখলেও আমার সমস্যা হবে না বিধায় আমি কিন্তু এখানে কিলো প্যাসকেল আমরা কনভার্ট করিনি অ্যাটমসফিয়ারে। 2 নম্বর হচ্ছে যে এই অঙ্কের ভিতরে যদি তোমরা ফিজিক্সে কিন্তু এককগুলো লেখা, এবং একক লেখা এক প্রকার বাধ্যতামূলক, আমি যতটুকু জানি। কিন্তু আমার কেমিস্ট্রিতে তোমার এই যে এখানে কিলো প্যাসকেল, এখানে লিটার, এখানে লেখাটা জরুরি না। তোমার লাস্টে যে তোমার এই যে চাপের একক কিলো প্যাসকেল, এই লেখাটা জরুরি। অর্থাৎ আমার এই ইউনিটটা কিন্তু আমার লাস্টে যে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে ইউনিট না লিখলেও আমার দোষের কিছু নেই, এখানে যে আমাকে ইউনিটটা লিখতে হবে। সুতরাং আমার এই বয়লের সূত্রে যে অঙ্কটা, প্রথমে আমি দেখবো অঙ্কে কি কি মান দেওয়া আছে সেগুলো লিখে, তারপর এখানে কোন সূত্রে দেখো এখানে কি কি যাওয়া, সেটা থেকে পরিষ্কার বুঝতে পারছি কোন সূত্রে আমরা ফেলবো। মানগুলো বসিয়ে দিলাম, অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ এই অংশের অঙ্কগুলো আসলে খুব বেশি জটিল না, খুব বেশি কঠিন না। সুতরাং তোমরা যদি একটুখানি জিনিস বুঝতে পারো যে কোন কোন মান দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা অঙ্কগুলো হয়ে যাবে। আর তোমাদের এখানে খুব কঠিন অঙ্ক যে আসবে তাও কিন্তু না। সুতরাং তোমরা মনে রাখবা যে কঠিন অঙ্কগুলো সাধারণত অ্যাডমিশন টেস্ট, বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসে। বাট আমরা এখানে তোমাকে কিছু বেসিক অঙ্ক দিব বোর্ড পরীক্ষা, সুতরাং সেখানে বোর্ড পরীক্ষা তোমরা সেভাবেই পড়ছে না। তবে যেহেতু তোমার সূত্রগুলো যদি তোমার মগজে থাকে, আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা না। এবার আসো আমি 2 নাম্বার অঙ্কটায় যাই। অঙ্কটা হচ্ছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের একটা নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের
প্রাথমিক তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। চাপ অপরিবর্তিত রেখে, তাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে আয়তন 3 গুণ করা হলো। তাপমাত্রা কত বৃদ্ধি করা হলো? তাপমাত্রা কত বৃদ্ধি করা হলো? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অঙ্কটা কি কি মান দেওয়া আছে আমি প্রথমেই মানগুলো একটুখানি দেখে নিতে চাই। প্রাথমিক তাপমাত্রা, তার মানে আমাদের T1 যদি ধরি, আমার চাপ কনস্ট্যান্ট। আচ্ছা, তাপমাত্রা আমি কিন্তু বাড়াইছি, বাড়ির কতবার সেটা কিন্তু আমাকে বের করতে হবে। আয়তন 3 গুণ করছি, তার মানে আমার যদি আমরা প্রাথমিক আয়তন ছিল তার 3 গুণ কিন্তু পরিবর্তিত আয়তন, তাহলে তাপমাত্রা কত বেড়ে, তার মানে এখানে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তার মানে চার্লসের সূত্র। তো আমি যদি একটুখানি লিখি যে ধর প্রাথমিক, এখানে আমার লিখে নেব, দেওয়া আছে প্রাথমিক আয়তন V1 সমান সমান, আমি যদি ভি লিটার ধরে নেই, ভি লিটার ধরে নেই, এটা কিন্তু ধরে নিলাম। আচ্ছা, প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান 27 ডিগ্রি সেলসিয়াস equal to 27 plus 273 Kelvin equal to 300 Kelvin। পরিবর্তিত আয়তন V2, সেহেতু আমার আয়তনটা 3 গুণ করছে, তার মানে 3V লিটার। তাহলে পরিবর্তিত তাপমাত্রা T2 সমান সমান এটা বের করতে হবে। তাহলে আমার ইকুয়েশনটা কিন্তু আমরা জানি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে আমার এখানে আমার বের করতে হবে হচ্ছে T2, তাহলে T2 সমান সমান V2 T1 বাই V1। মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে V2 হচ্ছে আমি 3V আর টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, আর V1 হচ্ছে V, তাহলে ভি এ কাটা, তার মানে 900 কেলভিন। তাহলে এটা যদি আমি সেলসিয়াস স্কেলে নেই, তাহলে 900 মাইনাস 273 এত সেলসিয়াস, তাহলে কত হয়? আমার হয় 627 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, আমার কিন্তু তাপমাত্রা কত বৃদ্ধি করা হলো, আমার কিন্তু পরিবর্তিত আয়তনটা কিন্তু আসলে না, আমাকে তাপমাত্রা কত বৃদ্ধি করা হলো। তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা 27 তাপমাত্রা ছিল, আর পরিবর্তিত তাপমাত্রা হলো তোমার 627, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা হলো কত? সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করা হলো সমান সমান 627 মাইনাস 27 এত ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার অঙ্কটা কিন্তু আসলে এইটা, দেখো সহজ অঙ্ক। তো আমরা
সূত্রগুলো মুছে ফেলি। এবার আসুন 3 নম্বর অঙ্কটায় যাব। 3 নম্বর অঙ্কটা এবং 3 নম্বর অঙ্কটা দিয়েই মনে হয় আজকে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। আমার অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে, যেহেতু আমার হাতে মাত্র 50 মিনিট সময়। আমরা এবার 3 নম্বর অঙ্কটায় যাব। 3 নম্বর অঙ্কটা এটা হচ্ছে, আমরা প্রথমে দেখলাম বলের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে চার্লসের সূত্র। এবার আমরা সমন্বয় সূত্রে যাই। তো খেয়াল করো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তু সহ একটা গ্যাসে আয়তন 100 লিটার। তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ও চাপ দ্বিগুণ করলে কঠিন বস্তু সহ গ্যাসটির আয়তন দাঁড়ায় 59.3 লিটার। কঠিন বস্তুটার আয়তন কত? তোমাদের একটা কথা একটুখানি বলে রাখা ভালো, যে আমরা কিন্তু এইটা ক্লাসের আগের ক্লাসগুলোতে বলছি যে আমার গ্যাসটা হতে হবে কিন্তু ফ্রেশ গ্যাস, এখানে কোনো ভেজাল থাকা চলবে না, একদম পিওর ড্রাই গ্যাস, আর্দ্র থাকাও চলবে না। সুতরাং এখানে আমার যে ইনফরমেশনগুলি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে T1, আর এটা কিন্তু কঠিন বস্তু সহ গ্যাসটার আয়তন। তার মানে কি এখানে কিন্তু আমার আসলে আয়তনটা কিন্তু পিওর আয়তন, আমার কঠিন বস্তু সহ কিন্তু, তাহলে কঠিন বস্তুটা বাদ দিতে হবে আমি যদি এখানে আয়তনটা নির্ণয় করতে চাই। আবার দেখো T2 কিন্তু আমি তাপমাত্রা কিন্তু রেইজ করছি হচ্ছে 54 ডিগ্রি সেলসিয়াস, আবার চাপও দ্বিগুণ করছি, তখন ফার্দার আয়তন কিন্তু আমার 59.3 লিটার হয়। তাহলে আমি এইভাবে লিখি, খেয়াল করো, ধরি কঠিন বস্তুটির আয়তন x লিটার ধরে নেই। এইবার আসো আমরা যদি লিখি যে প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 27 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। প্রাথমিক চাপ P1 সমান P অ্যাটমসফিয়ার, এটা ধরে নেই, ধরে নিলাম। এখানে দেখ কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন, কঠিন
বস্তু সহ গ্যাসের আয়তন, এটা কিন্তু আমি V1 ধরবো না, কারণ কঠিন বস্তুটা বাদ দিলে আমার আসলে আমরা পাবো জেনুইন আয়তন। তাহলে কঠিন বস্তু বাদে গ্যাসের আয়তন কত হয়, এটা কিন্তু V1, এটা V1 ধরবো 100 - x লিটার। তাহলে আমি প্রাথমিকগুলো পেলাম। এবার আসো পরিবর্তিত তাপমাত্রা, T2 = 54 ডিগ্রি সেলসিয়াস বা 54 + 273 = 327 কেলভিন। পরিবর্তিত চাপ P2, যেহেতু আমি চাপ দ্বিগুণ করছি, তো আগে চাপ ধরছিলাম P, তাহলে এখন হবে 2P অ্যাটমসফিয়ার, কারণ আমি চাপ কিন্তু আমার দ্বিগুণ করা হয়েছে। আবার কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন সমান হয় 59.3 লিটার। তাহলে কঠিন বস্তু বাদে গ্যাসের আয়তন হয়, এটা V2 59.3 - x লিটার। তাহলে আমি কিন্তু দেখো P1 V1 T1 P2 V2 T2 আমরা সবগুলো পেলাম। তাহলে এখন যদি আমি এখানে ইকুয়েশনে ফেলে দিই, ইকুয়েশনটা আমরা জানি যেহেতু তিনটা মানে দেওয়া আছে, তার মানে কি P1 V1 / T1 P2 V2 / T2। তাহলে এখানে আমার P1 যেহেতু আমার P ধরছি আমরা, আর V1 হচ্ছে হলো 100 - x, 100 - x, আর T1 হচ্ছে 300 কেলভিন, আর P2 হচ্ছে এটা ডাবল 2P, আর V2 হচ্ছে 59.3 - x, আর T2 হচ্ছে 327 কেলভিন। তাহলে এই পি কাটাকাটি গেল। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড় করাও, তাহলে আমার মনে হয় যে এইরকম একটা মান তোমার আসার কথা, এক্স এর মানটা, যেটা আমার কঠিন বস্তুর আয়তন। খেয়াল করো এই অঙ্কটা আমরা কিন্তু কঠিন বস্তুর আয়তনটা আমরা বের করছি। তাহলে এক্স সমান আমরা যেটা বের করছি সেটাই কিন্তু আমার কঠিন বস্তুর আয়তন 10 তোমার হিসাব নিকাশ করে দেখো যে এই মানটা আসলে আসে কিনা। কিন্তু ক্যালকুলেশন করলেই আমি কিন্তু যেটুকু আমার ধারণা এরকম একটা মান আসার কথা, যদি তবে ক্যালকুলেশন করে ভিন্ন মান আসে সেটাই। কিন্তু আশা করি অঙ্কটা বুঝতে পারছো, কারণ আমরা একটা কথা কিন্তু আমার পরিষ্কার, আমি বলছি যে আমার গ্যাসটা হতে হবে পিওর এবং ড্রাই। এখানে কিন্তু পিওর গ্যাস না, এখানে কিন্তু আমার কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন। সুতরাং আমাকে কিন্তু কঠিন বস্তুর আয়তনটা বাদ দিলেই কিন্তু আমার পিওর আয়তনটা পেয়ে যাব, যেটা কিন্তু আমরা এখানে করছি V1, এখানে V1 ধরে নিই, এই এক্সট্রা বাদ দিয়ে আমি কিন্তু এই আয়তনটা বের করছি। ঠিক সিমিলারলি আমার পরিবর্তিত তাপমাত্রায় কিন্তু আমার আয়তনটা আমি এক্সট্রা বাদ দিয়ে করছি, তারপরে ইকুয়েশনে ফেলে দিছি, আমার অঙ্কটা হয়ে গেছে। এইরকম একটা মান আসছে, এটাই। এই জাতীয় অঙ্ক কিন্তু আসলে উদ্দীপক হিসাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে থাকি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আজকে আমরা আর নতুন অঙ্ক করব না, আগামী দিন যেহেতু আমরা আজকে সমন্বয় সূত্র অঙ্ক, আর একটা সমন্বয় সূত্র অঙ্ক আমরা আগামী দিন থেকে শুরু করব, এবং তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ, তারপরে আরএমএস বেগ, এইভাবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো আমরা করব। তো যে ইকুয়েশনগুলো আমি শুরুতে লিখে দিছি, যেই আমরা অনেকগুলো ইকুয়েশন, যে সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করব, এগুলো কিন্তু একদম মাথায় নিতে হবে, কারণ আমরা কিন্তু এই সূত্রগুলো প্রত্যেকটা থিওরি কিন্তু আমরা পিছনে ক্লাসগুলোতে আলোচনা করছি। আশা করি সেই সূত্রগুলো মনে থাকে, এবং এককে কনভার্সনগুলো যদি আমার মনে থাকে,
তাহলে এই অংশের অঙ্কগুলো কিন্তু আমার জন্য খুব সহজ হবে, তোমাদের বুঝতেও সহজ হবে এবং অঙ্ক তোমাদের কোনো প্যাচ লাগবে না। কিন্তু যদি এগুলো মনে না রাখো তাহলে কিন্তু আমরা ভেজালে পড়ে যাব। আশা করি পরবর্তী ক্লাসে আমরা যখন আবার অঙ্ক নিয়ে আসবো তোমার প্রত্যেকটা ইকুয়েশন তোমাদের মনে থাকবে এবং আমরা অঙ্কগুলো আশা করি সুন্দরভাবে শেষ করতে পারবো। তো সবাইকে আজকের ক্লাসের সমাপ্তির শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।